হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায় লেখাবুঝি এটার তৃতীয় পরিচ্ছেদ নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে কি বলা হয়েছে, যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে 3টি বৈশিষ্ট্য কী করতে হবে, তোমার নিচে লিখতে হবে এবং এটা তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার কোথাও যদি মনে হয় যে সংশোধন করা দরকার, তখন তুমি কী করবে, এটা সংশোধন করবে। তো চলো আমরা দেখে নেই তোমাদের কোন কোন বিষয়গুলো এখানে তোমরা লিখতে পারো। তো দেখো এই 3টা বৈশিষ্ট্য আমরা কোনগুলো লিখতে পারি যে তথ্যমূলক লেখা বলা হবে কোন বৈশিষ্ট্য থাকলে। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই তথ্যমূলক লেখার একটি কি থাকে, শিরোনাম থাকবে, অর্থাৎ তুমি যে ব্যাপারে লিখছো একটা তার শিরোনাম দিতে হবে সেই লেখাটার উপরে, এবং লেখাটিতে নানা রকম তথ্য কী করা থাকে, পরিবেশন করা হয়ে থাকে। এবং 2 নম্বরে দেখো কি থাকবে, তথ্যমূলক লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি বর্জিত হয়, অর্থাৎ যে কোনো একটা ব্যাপারে তুমি লিখছো সেখানে তুমি ব্যক্তিগত কোনো কিছু, সেখানে ব্যক্তিগত আবেগ বা অনুভূতি তা তুমি লিখতে পারছো না, অর্থাৎ সেখানে তোমার মেইন কথাটাই শুধু লিখতে হবে। তিনি কি আছে, তথ্যমূলক লেখার তথ্যগুলো ধারাবাহিকভাবে পরিবেশন করা হয়ে থাকে, অর্থাৎ এগুলো তোমার ধারাবাহিকভাবে পরিবেশন করতে হবে। তো এগুলো মূলত তুমি করবে। তো চলো আমরা দেখে নিই এরপরে আমরা কোন কোন কাজগুলো করতে পারি। তো দেখো এখানে নিচে মোহাম্মদ শহীদুল্লাহর লেখা একটি তথ্যমূলক রচনা দেওয়া হলো। তো দেখো যে ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কে এখানে বলা হয়েছে, কিন্তু লেখক এখানে তুমি পড়ে দেখবে লেখক তার ব্যক্তিগত কোনো মতামত কিন্তু এখানে যুক্ত করেনি, সে বাস্তব ঘটনাটাই এখানে লিখেছে। তো দেখো এখানে বিভিন্ন স্থানের নাম দেওয়া আছে, এগুলো তুমি পড়তে পারো তোমার যদি মন চায়। এবং উপরে দেখো কিছু নতুন নতুন শব্দার্থ আছে, এগুলো কিন্তু পড়া অনেক গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে। উদ্যোগ মানে হচ্ছে কি, প্রস্তুতি। তবে তীরস্থ মানে হচ্ছে তীরবর্তী। প্রধানত মানে হচ্ছে কি, পরাজিত। এবং বংশোদ্ভূত মানে হচ্ছে বংশে জন্ম নেওয়া। বিদুষী মানে কি, বিদ্বান, এটা হচ্ছে একটা কীবাচক শব্দ, নারীবাচক শব্দ। বৃত্তান্ত মানে কি, বিবরণ। এরপর দেখো সব মানে কি, সবার মানে হচ্ছে আরোহী। তো স্বকলিপি মানে হচ্ছে কি, সম্মিলিত আবেদনপত্র। তো এখানে কিন্তু বিদুষী ওয়ার্ডটা অনেকের কাছেই নতুন, এটা মানে কি তোমার বিদ্বান, এটা নারীবাচক শব্দ, এটা মনে রাখবে। তো চলো এখন আমরা দেখি পরবর্তীতে কি আছে। তো দেখো এখানে 3.3.2, অর্থাৎ এটা পড়ে তুমি কি বুঝলে, ওই যে উপরে যে আমরা ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কে পড়লাম বা তোমরা পড়বে, সেটা পড়ে তুমি কি বুঝতে পারলে। এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে। দেখো যেমন এই রচনায় ইবনে বতুতাকে কী ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেনি, কী কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে তুমি মনে করো। তবে নিচে দেখো আরেকটা কোশ্চেন আছে, দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো যদি নিজস্ব অভিজ্ঞতা থাকে, সেগুলো কিন্তু তুমি এখানে বলতে পারো। তো চলো আমরা দেখে নিই এইখানে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে দিতে পারি। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, রচনায় ইবনে বতুতাকে কী ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি, দেখো ইবনে বতুতা ভ্রমণটিতে ইবনে বতুতাকে একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে কী করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তাকে পর্যটক বা পরিব্রাজক হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে। রচনাটা পড়লে দেখা যায় কি, ইবনে বতুতা মরক্কোতে জন্মগ্রহণ করার মাত্র 22 বছর বয়সে সে কী করে, হজের উদ্দেশ্যে জন্মভূমি থেকে রওনা হন, অর্থাৎ আমরা বুঝতে পারছি সে একজন ভ্রমণ পিপাসু মানুষ। আর তখন থেকেই শুরু হয় তার জীবনের ভ্রমণ, অর্থাৎ ইউরোপ, আফ্রিকা, তারপরে এশিয়া সহ পৃথিবীর অনেক জায়গায় তিনি ঘুরিয়ে পেয়েছেন। এবং 28 বছর বয়সে তিনি মোট কত করেছে, 95,000 মাইল কী করেন, পর্যটন করেন। অর্থাৎ এর থেকে বুঝতে পারছি তাকে একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তুমি এই কোশ্চেনটার অ্যান্সার এইখান থেকে এই পর্যন্ত দিলেই হবে, বাকিটুকু তোমার দরকার নাই দেওয়ার, ঠিক আছে। তো দেখো এরপরে পরবর্তী কোশ্চেনটা কী আছে, খ নাম্বার, কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি, কী কারণে বতুতা স্থির থাকতে পারেননি বলে তুমি মনে করো। এই কোশ্চেনটার অ্যান্সার কীভাবে দিতে হবে, দেখো এখানে আমরা দিতে পারি যে ইবনে বতুতা ছিলেন বিশ্ববিখ্যাত এক পর্যটক। তিনি পৃথিবীর প্রায় 40টি দেশে ভ্রমণ করেছিলেন। মাত্র 22 বছর বয়সে তিনি ভ্রমণ শুরু করেন এবং হজের উদ্দেশ্যে বের হন। প্রথমে আফ্রিকার প্রধান প্রধান শহরগুলো ভ্রমণ করেন এবং তারপর মিশরে যান। সেখানে তার কি হয়, আলেকজান্দ্রিয়া, সিরিয়া হয়ে তারপরে তার মক্কা শরীফে গিয়ে হজ পালন করেন। তো এগুলো আমরা কি করতে পারি, এখানে উল্লেখ করতে পারি। এবং হচ্ছে তিনি কোথায় যান, ইরাকে যান, এবং ইরাক হতে আবার ইয়েমেনে যান। এইভাবে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং প্রায় 22 বছর পর সে কী করে, তার নিজের দেশে ফিরে আসে। কিন্তু ভারতে তিনি অনেক সময় অবস্থান করেন এবং 22 বছর পর তার দেশে ফিরে আসে। কিন্তু বস্তুত তিনি ছিল কি, পরিব্রাজক, অর্থাৎ তার ঘুরতে ভালো লাগতো। তার মন কখনো এক জায়গায় স্থির হয়ে তিনি থাকতে পারতেন না। ইবনে বতুতা নতুনের উদ্দেশ্যে বরাবরই ছুটে যেতে চাইতেন, আর এই কারণেই তার ভ্রমণ পিপাসু মন দেশে ফিরেও কী করে পারেনি, স্থির থাকতে পারেনি। এবং 25 বছর পর স্বদেশে ফিরেও তিনি আবার
বের হওয়ার ভ্রমণের উদ্দেশ্য, অর্থাৎ তার ভ্রমণ করতে এতটাই ভালো লাগতো তার নিজের দেশেও তার আর ভালো লাগলো না। তো দেখো 3 নাম্বার বা গ নাম্বার কোশ্চেনটা কী আছে, দেশে ফিরে দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা বা ইচ্ছা মতামত থাকলে এগুলো কী করতে পারো, তুমি উল্লেখ করতে পারো। তো এই গ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার তুমি কীভাবে দিতে পারো, দেখো আমাদের দেশে প্রাচীন সভ্যতার বিভিন্ন নিদর্শন রয়েছে। এবার গ্রীষ্মের ছুটিতে আমি আমার পরিবারের সঙ্গে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুরে ভ্রমণ করেছিলাম, অর্থাৎ তুমি এই ভ্রমণের কাহিনীটা তুমি বলতে পারো। আমরা খুব ভোরে ঢাকা হতে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিলাম, তারপরে নওগাঁ ভালুকায় বাস টার্মিনাল হতে সরাসরি আমরা কী করলাম, সেইখানে যে দেখো এখানে বলা হয়েছে, তারপরে সরাসরি আমরা সেইখানে গেলাম এবং বাসযোগে আমরা সেই ঐতিহাসিক ও কাঙ্ক্ষিত জায়গায় আমরা কী করলাম, সেই পাহাড়পুর যে স্থানটা আছে সেটা আমরা ভ্রমণ করলাম। এবং এরপর কি হলো দেখো, এরপর চারদিকে চওড়া সীমানা দেয়াল ঘিরে ঘেরা ছিল এবং সীমানা দেয়াল বরাবরই কী ছিল, এখানে বরাবরই সীমানা অভ্যন্তরে ভাগে সারিবদ্ধ ছোট ছোট কী ছিল, কক্ষ ছিল এবং উত্তর দিকে 45টি এবং অন্য 3 দিকে 44টি করে অনেকগুলো কক্ষ ছিল এই বৌদ্ধবিহারের মধ্যে। তো দেখো তারপর উত্তর দিকে মাঝ বরাবর রয়েছে কি এদের প্রধান ফটক এবং এর মধ্যে রয়েছে উন্মুক্ত প্রাঙ্গণ এবং এটির দক্ষিণে কি রয়েছে, দেখো এটির দক্ষিণে কি বলা হয়েছে, এর দক্ষিণে অনেকগুলো স্নানাগার রয়েছে বা শৌচাগার রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব দিকে সন্ধ্যাবতীর কি রয়েছে, ঘাট রয়েছে এবং স্নানঘাট থেকে প্রায় 12.2 মিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে গন্ধেশ্বরী মন্দির। এরপর আমরা কোথায় গেলাম, এরপর আমরা পাহাড়পুর যে সংলগ্ন যে জাদুঘরটা আছে সেই জাদুঘরটায় আমরা ভ্রমণ করতে গেলাম এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের যে মূর্তি দেখতে পেলাম, তারপরে বেলে পাথরের চামুন্ডা মূর্তি, তারপরে লাল পাথরের দণ্ডায়মান, তারপরে শীতলা মূর্তি, তারপরে কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ, তো বেলে পাথরের মহামূর্তি, এগুলো আমরা দেখতে পেলাম এবং এই বিষয়গুলো আমাদের মুগ্ধ করেছে এবং আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কতটা উন্নত তা আমরা এই পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে বুঝতে পারলাম। তো এভাবে মূলত এই কোশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে। তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই, দেখি পরবর্তী অংশে কী কী বলা হয়েছে। তো এরপরে তোমার 3.3 লেখা নিয়ে মতামত এটা আছে, তো এটা আমরা কি করব, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরেই তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। আজকে যা যা পড়ালাম এখান থেকে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা অনেক কিছু তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা এখনও আমাদের যে ইজি একাডেমিক সলিউশন হেল্প জোন গ্রুপটিতে জয়েন হওনি তারা দ্রুতই এই গ্রুপটিতে জয়েন হয়ে নাও। তোমাদের যে আমার ইউটিউব চ্যানেল ঢুকে এই কমিউনিটি অংশে গেলেই তোমরা ওই চ্যানেলটার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দ্রুত সেখানে কী হয়ে জয়েন হয়ে নেবে এবং সেখানে তোমাদের যে কোনো কিছু খুশি কোশ্চেন করতে পারবে এবং তোমাদের সমাধানটাও খুব সহজে তোমরা পেয়ে যাবে। তো তোমরা তাড়াতাড়ি গ্রুপটায় জয়েন হয়ে নেবে আশা করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি এবং সবার আগে অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করছি। ধন্যবাদ সবাইকে।